ডক্টর ইউনূস এইভাবে কান ধরে বলেছিল যে আমি আর কোনোদিন রাজনীতি আসবো না। কি বলছে? এইভাবে এইভাবে বলেছিল যে আমি আর জীবনে কোনোদিন রাজনীতি করবো না। সেই ডক্টর ইউনূস এখন কিন্তু বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার তথাকথিত, অথবা আমার ভাষায় হচ্ছে ইনফ্লুয়েঞ্জা সরকারের তিনি প্রধান। আপনাদের মনে আছে, আপনারা লাইভ, আপনারা ফেসবুকে সার্চ দেন, আপনারা গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, পেয়ে যাবেন। তিনি কান ধরে বলেছিলেন তা আমি আর জীবনে রাজনীতিতে আসবো না। তাকে আবার কান ধরে পালিয়ে যেতে হবে। লিখে রাখেন, লিখে রাখেন, ডক্টর ইউনূসকে খুব শীঘ্রই কান ধরে আবার পালিয়ে যেতে হবে। ওই যে আমি বলি যে আমাদের এলাকায় একটা গল্প আছে, জামালপুরা ভাষায় কই, কিরে তোর দাদা মারা গেছে, তোর বাপের চাইতে তুই বেশি কান্দস কে? কয় আমি চিন্তা করতেছি আজরাইল তো বাড়ি চিনে গেল। তো আমার কথা হলো ভাই, শেখ হাসিনা চলে গেছে, সেই জন্য আমি একটু চিন্তিত না। কারণ আমি আওয়ামী লীগও করি না, আবার আমি তার দলের সমর্থক তো নই, আমি তার চিন্তা করি না। আমি হাসি, আমি কান্দি না, আমি হাসি। কেন হাসি জানেন? কারণ ডক্টর ইউনূস 5 কোটি নেতা সমর্থক এবং লাখো লাখো নেতা কর্মী থাকতে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। মিস্টার ডক্টর ইউনূস কান ধরা নেতা, নিজে কান ধরেছিলেন। ওই যে কি 5 ফেব্রুয়ারি নাকি কি যেন কান ধরা দিবস, শাপলা চত্বরে তো একটু মোটামুটি ভয় দেখায় আর এবেরা পুলিশেরা কান ধরাইছিল এই হেফাজতে পাকিস্তানিতে, তাই না? কওমি মাদ্রাসা ছাত্রদের, তাদের কথা আলাদা, তাদের জোর করে কান ধরাইছিল। আপনি ডক্টর ইউনূস কিন্তু নিজেই কান ধরে জিভাই কান ধরে বলছেন না, বলছিলেন আমি আর রাজনীতিতে আসবো না। আপনি কিন্তু এসেছেন আমেরিকার টারজান যেমন খেলে, টারজান যেমন ঝল্লই দেয়, ঝল্লই বুঝায় মানে ঝুলে, ওই যে লতা পাতা ধরে ঝল্লই দেয় দিক ওদিক, আপনি আমেরিকার লতা ধরে এখানে আসছেন, ভালো কথা। কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে শেখ হাসিনা, শেখ মুজিবর, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, ওই যারা চাপা মারেন না যে ডক্টর ইউনূস মহাবালেশ্বর বাল হয়ে গেছে, বালেশ্বর বাল ডক্টর ইউনূস, আপনারা ভুলে গেছেন যে শেখ হাসিনা সে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমি তার পক্ষের জন্য বলতেছি না, মনে রাখেন ও ডক্টর ইউনূসের এক নোবেল প্রাইজের চাইতে শেখ মুজিব একটা ব্র্যান্ড। আমাকে বিএনপির অন্তত 50 জন নেতা বলেছে যে ফরিদ ভাই বা ফরিদ চাচা বা ফরিদ মামা বা ছোট ভাই ফরিদ, যে আমাদের একজন শেখ মুজিব নাই, আমাদের একজন শেখ মুজিব নাই। এটা বিএনপির নেতারা আমাকে বলছে, কেন্দ্রীয় নেতা, বিএনপির থানা লেভেলের নেতা থেকে কেন্দ্রীয় নেতা আমাকে বলছে। আবারও বলি, আমার ভয় দেখায় লাভ নাই। আমার সাথে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইভেন জামাত ইসলাম, সবার সাথে সম্পর্ক খারাপ না, কিন্তু আদর্শগতভাবে আমি মুক্তিযুদ্ধের প্রশ্নে কারোর সাথে ছাড় দেই না। বুঝতে পারছেন? আমার ভয় দেখায় লাভ নাই। হ্যাঁ, আমি কি ভয় পাই? মব লিঞ্চিং, উস্কিয়ে দিয়ে হাজার হাজার জনতা বা শত জনতা এসে ক্ষতি করবে, সেটা নিয়ে আমি চিন্তিত। ওই জেলখানার ডর, পুলিশের ডর, ওই বাল ছাড়লে আমি চিন্তা করি না। বা কোনো গুন্ডা আমার না, কোন গুন্ডা আর কতটুক হাত লম্বা আমি সব চিনি। কোন গুন্ডার নাভির নিচের লোম, তার বাপের নাভির নিচের লোম কত আমি শেখ ফরিদ জানি। বুঝতে পারছেন? আমার গুন্ডামির আমার ভয় দেখান না। গুন্ডাও ঠেকাইতে পারবো, পুলিশও ঠেকাইতে পারবো, আমি শেখ ফরিদ। ওগুলো ভয় আমারে দেখান না। প্রশ্ন হচ্ছে মব লিঞ্চিং, এই যে মৌলবাদী জনতা উস্কে দিবেন, সেই ভয় আমি শঙ্কিত। কারণ ওটা তো কারো বাবার ক্ষমতা নাই ঠেকানের। যেটা এখন জামাত কি সুন্দর পলিসি নিচ্ছে দেখছেন, ক্ষমতায় কিন্তু এখন জামাত। কিসের চ্যাটের? হিজবুত তাহরির। ওই মুফাসসিল ইসলাম বলেছে যে হিজবুত তাহরির ক্ষমতা নাকি হিজবুত তাহরির। বালচাল কথা বলে লাভ নাই। এই দেশে ক্ষমতা এখন জামাত আর হেফাজত, বিএনপিও না। বিএনপি তো ভোট পেয়ে নির্বাচন, বিএনপির তো মাথা মোটা। আওয়ামী লীগের যেমন মাথা মোটা, বিএনপির তেমন, বিএনপিরও মাথা মোটা।
বুঝতে পারছেন? বিএনপিরও মাথা মোটা, আওয়ামী লীগের চেয়ে একটু কম, একটু বেশি মোটা। আওয়ামী লীগের একটু কম মোটা, ওদের একটু বেশি মোটা, দুইটাই মাথা মোটা, আমরা জানি। আওয়ামী লীগ বুঝতেই পারে নাই, আমরা বলছি হেফাজত ভিতরে ভিতরে কাজ করতেছে, জামাত ভিতরে ভিতরে কাজ করতেছে, হেফাজত পাকিস্তানি, জামাত বিএনপি। আওয়ামী লীগ আমাদের কি বলছে জানেন? যে সমস্ত বালেশ্বর পালরা আমাদের আওয়ামী লীগের দালাল বলেন, শুনেন, কোন মায়ের পুত বলতে পারবে না আওয়ামী লীগের কাছ থেকে কোনোদিন একটু সুবিধা নিচ্ছে। কোন মায়ের পুত জন্ম নেয় থাকলে বলেন যে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিচ্ছি বা সুবিধা কোন নিতে চাইছি। এখনো যদি মনে করি বিএনপির কাছ থেকে সুবিধা নিবো, আমি শেখ ফরিদ পাবো। দেখতে চান আপনারা বিএনপির কোন নেতাকে ফোন দিতে বলেন? কোন তারেক রহমান ছাড়া কোন নেতাকে বলবেন আমার নাম বললেন, আমি শেখ ফরিদের নাম বললেন, আমাকে সুবিধা দিবে কিনা? এবার পয়েন্ট আসে, মিস্টার ডক্টর ইউনূস, আমি লিখে রাখেন আজকে আমার, আমি জানি আমার প্রচন্ড ক্ষতি হবে। অলরেডি আমার পরিবার পরিজনকে ব্যক্তিগতভাবে এবং প্রশাসনিকভাবে হুমকি দেওয়া হয়েছে। আমি জানি, আপনাদের বলে রাখি, এই মুহূর্তের পরে আমি যদি কখনো গায়েব হয়ে যাই বা আমাকে গায়েব করে দেওয়া হয় এই ইন্টারিম গভর্নমেন্ট, আমি বিএনপিকে দায়ী করি না। আবার বলি, আমি কিন্তু বলি নাই বিএনপি দায়ী। আমার কোনো ক্ষতি হয়ে গেলে, আমি যদি গায়েব হয়ে যাই, আমার পরিবারের কোনো ক্ষতি হয়, এই বর্তমান তথাকথিত মেধাবীদের গভর্নমেন্ট, এরা 12 জন দায়ী, আর দায়ী হচ্ছে হেফাজত এবং জামাত। আর বিএনপিকে কিন্তু দায়ী করি নাই, কারণ বিএনপির এত মাথা মোটা না, মানে এত ঠান্ডা মাথার লোক না, মাথা মোটা না, এত মাথা মোটাই। আমার ক্ষতির জন্য দায়ী এই ইন্টারিম গভর্নমেন্ট, আমি এবং আমার পরিবার, আমার আত্মীয় স্বজনের ক্ষতির জন্য দায়ী থাকবে এই গভর্নমেন্ট। বা আমি যদি গায়েব হয়ে যাই, গভর্নমেন্ট দায়ী এবং তাই জামাত ও হেফাজত, বা আমার যে কোনো প্রকার ক্ষতি হলে। আমি কোথায় আছি এটা আপনাদের আমি পরে জানাবো, একটা সময় পরিস্থিতি বুঝে আপনাদের আমি জানাবো। নাম্বার 2, ডক্টর ইউনূসকে আমি বলে রাখি, মিস্টার ডক্টর ইউনূস, আপনাকে আবার কানে ধরে পালিয়ে যেতে হবে, আপনি প্রস্তুত থাকেন। তবে আমার ধারণা, শেখ হাসিনাকে তো আর্মিরা তো যেতে দিছে, আপনি সেনাবাহিনীকে, আপনার জন্য খুব করুণা হচ্ছে আমার, আগেই আপনার জন্য আমার মায়া হচ্ছে। আপনি রাজনীতিতে একটা শিশু, নাবালক, ওই যে 2 নাবালক রাজনীতি আছে না, উপদেষ্টা হয়েছে, তাদের সব আপনি রাজনীতিতে নাবালক, আপনি রাজনীতি কিছুই জানেন না, আপনি জানেন না মিডিয়া। আমি আপনার জন্য অগ্রিম করুণা প্রকাশ করে রাখলাম। মিস্টার ডক্টর ইউনূস, আমাদের মাননীয় ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, আপনার জন্য আমি অ্যাডভান্স করুণা প্রকাশ করে রাখলাম, কারণ আমি বেঁচে থাকবো কিনা আমি জানি, আই ডোন্ট নো। ঠিক আছে? কারণ আয়না ঘর তো এখন আগে ছিল 1টা কি 2টা, এখন আয়না ঘর, পুরো বাংলাদেশটা এখন আয়না ঘর। আপনারা দেখলেন তো দীপুমনিকে কিভাবে ঘুষাঘুষি করলো। একটা মানুষকে আইন অপরাধ করে থাকলে আইন আছে, তার শাস্তি হবে, আপনি তাকে গিয়ে সেখানে ঘুষি মারছেন, মনে আছে এটা? দেখলেন তো, আমরা দেখলাম তাকে ঘুষি দেওয়া হয়েছে, তাকে মারতে গেছে, মারছে, আদালত চত্বরে আপনি মারছেন, আবার চাপা মারেন আয়না করতেছিল, গোপনে টর্চার করছে, আপনারা তো প্রকাশ্য করতেছেন, এটা তো ডাবল আয়না ঘর। পুরো বাংলাদেশটা এখন আয়না ঘরে পরিণত হবে, আমি জানি। জামাতে ইসলাম এবং হেফাজত পুরো বাংলাদেশটাকে একটা আয়না ঘরে পরিণত করবে বিএনপির কাঁধে ভর করে। এই মাথা মোটা বিএনপি জানবে না, বিএনপির অবস্থা করুণ হয়ে যাবে এরা যদি টিকতে পারে। এই জামাত এবং হেফাজত, কি যে আসলে হেফাজত বলতে কিছু নাই, সবই জামাতে ইসলাম, হেফাজতে পাকিস্তানি, বিএনপির কাঁধে ভর করে আসবে। তারা বিএনপিকে কেন নিচ্ছে জানেন? কারণ তারা যদি মাঠে নামে, পাবলিক একেবারে মানে দেয়, বাংলাদেশ সারা করে বঙ্গোপসাগরে ফেলে দিবে জামাত হেফাজতকে। তাই এরা বিএনপির কাঁধে ভর করে আসছে, বিএনপির কাঁধে ভর করে আসছে পরিকল্পিত ভাবে। এটা বিএনপির এখন বুঝবে না, যাই ওটা বলতেছেন, ওই প্রসঙ্গ আলাদা। আবারও বলি, পুরো বাংলাদেশ এখন আয়না ঘরে পরিণত হতে যাচ্ছে, ধীরে 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 পুরো বাংলাদেশ আয়না ঘরে পরিণত হবে। এরা এক আয়না ঘরে বিরোধিতা করতে গিয়ে পুরো দেশটাকে আয়না ঘরে পরিণত করছে। এই যে দেখেন, অটো পাস, সচিবালয় ঘেরাও, হিন্দু সংখ্যালঘুদের বাধ্য করতেছে ক্ষমতা, মানে তাদের চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করতেছে, কি শিক্ষক, কি সরকারি অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন জায়গায় আমার কাছে বহু ইনফরমেশন আসছে যারা পদত্যাগ করতে বাধ্য করতে চাইছে, ওটাও বাদ দিলাম। আমি আবারও পরিষ্কার করে বলে যাই, মিস্টার ডক্টর ইউনূস, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, আপনার জন্য আমি অ্যাডভান্স করুণা প্রকাশ করে রাখলাম। কারণ আপনি চিনেন না বাংলাদেশের মিডিয়া কি, এরা 1 সেকেন্ডের মধ্যে পোল্টি মারবে। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি চিনেন না, 1 সেকেন্ডের মধ্যে পোল্টি মেরে দিবে। আপনি জানেনই না, যার 5 কোটি সমর্থক এবং লাখো লাখো নেতা কর্মী থাকতে, এবং যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা এবং 4th টাইম
যিনি প্রাইম মিনিস্টার তাকে পালিয়ে যেতে হয়েছে। আর আপনি তো ডক্টর ইউনূস, আপনার তো একটা লোকও নাই, আপনার একজন রাজনৈতিক কর্মী আছে, নেতা তো বহু দূরের কথা, আপনার একজন কর্মী নেই। তাহলে আপনার কি পরিণত হবে, পরিণতি হবে? আপনি নিজে এখন আমার চেয়ে, আপনার নিঃসন্দেহে আপনি আমার চেয়ে বড় পণ্ডিত, কোনো সন্দেহ নেই। রাজনীতিতে আপনি আমার ছাত্র হওয়ার উপযুক্ত না। আপনি রাজনীতিতে মিস্টার ডক্টর ইউনূস আপনি আমার ছাত্র হওয়ার উপযুক্ত না। আপনাকে আগে 5-6 বছর রাজনীতির আম পাবলিকের সাথে রাজনীতি করে, উপজেলা, জেলা, ওয়ার্ডে রাজনীতি করে আমার কাছে রাজনীতি শিখতে আসতে হবে। কিন্তু হ্যাঁ, আমি আবার আপনার অর্থনীতিতে, ব্যবসায়, মানুষের রক্ত চোষা আমি আপনার কাছে শিশু, আমাকে পড়াশোনা করে আসতে হবে, এটা আমি মানি। ঠিক আছে? আর আপনি যে নোবেল প্রাইজ মহামানব হয়ে গেছেন, এই বালসা এগুলো আমেরিকারা বহুত পয়দা করে 5 সেকেন্ডের মধ্যে। কালকে আমেরিকা যদি আমাকে এখানে বসায় দেয়, আমি আপনার চেয়ে বড় বালেশ্বর। সো আপনার ডক্টর ইউনূসের জন্য আগে আপনাকে আবারও বলি, আপনাকে আবার কানে ধরে সিবাই কামড় দিয়ে আবার মাপ চাইতে হবে জনগণের কাছে, এবং প্রকাশ্যে যে বাবা গো, আমি একবার কানে ধরেছিলাম, কেন যে আমি রাজনীতি এত জঘন্য আমি জানতাম না। আপনি কিন্তু বাংলাদেশ কোনো সেনাবাহিনীকে আপনি চিনেন না। আপনি পুলিশ যেমন তেমন, সেনাবাহিনীকে আপনি চিনেন না। আপনি কোনোদিন এদের পকেটে শেখ হাসিনা রাখতে পারে নাই, সেনাবাহিনীকে শেখ হাসিনা পকেটে রাখতে পারে নাই, খালেদা জিয়া পকেটে রাখতে পারে নাই। আপনি ডক্টর ইউনূস রাজনীতির যারা একটা কর্মী নাই, নেতা তো বহুত দূর, আপনার কোনো সংগঠন নাই, আপনি বুঝি এই সেনাবাহিনীকে পকেটে রাখবেন। আর আমেরিকা, সাদ্দামের পরিণতি দেখছেন, সাদ্দাম ছিল তাদের দেয়ার বয়, এখন কিন্তু মাটিতে খালাস হয়ে গেছে। আপনি সময় থাকতে পালিয়ে যান, তাহলে আপনার পরিণতি কি হবে? আপনার জন্য কান্না, শেখ হাসিনার জন্য কিন্তু কান্না করার মানুষ আছে, শেখ হাসিনার জন্য কিন্তু আফসোস করার মানুষ পাওয়া যাবে, আপনার জন্য তাও পাওয়া যাবে না। শেখ হাসিনার জন্য অন্তত 4 জন লোক পাওয়া যাবে কবর দেওয়ার খাটে, না আপনার জন্য পাওয়া যাবে না। আপনি আপনার ব্যক্তিগত সংস্থাকে বলে দিয়েন যে আমি এগুলো বলছি। আপনি কখনোই, আবারও বলি, রিপিট করছি, আই রিপিট এগেইন অ্যান্ড এগেইন, 5 কোটি সমর্থক, 5 কোটি সমর্থক এবং লাখে লাখে নেতা কর্মী থাকাকালীন শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে জীবন রক্ষার জন্য। হাজার হাজার লাখো কোটি থাকার পরও তার কর্মীদের তাকে পালিয়ে যেতে চায়। আর আপনি তো ডক্টর সেটের ওই বালের এক গ্রামীণ ব্যাংক, এনজিও বাংলাদেশে কোনোদিন গ্রামীণ ব্যাংক নামে কোনো এনজিও থাকবে না, গ্রামীণ ফোন নামে কোনো ফোন বাংলাদেশে থাকবে না। কিছুদিন অপেক্ষা করেন, এগুলো থাকবে না, এগুলো নামই থাকবে না। আর এগুলো তো নাম দিয়েছেন, জামাত ইসলাম যেমন ইসলাম নয়, নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি গ্রামীণ ফোন গ্রামীণ মানুষের অধিকার নাই, বাংলাদেশে গ্রামীণ মানুষের মালিক না, তেমনি গ্রামীণ ব্যাংক নয়। এদের কোথায়? বাংলাদেশের পিপল তো যদি, ওই আবারও বলি, গালিব বলেছে, মির্জা গালিব, চুতিয়া কই কমি নেই হ্যাঁ গালিব, এক ঢুন্ড তো হাজার মিলেগা। এখন সেই মির্জা গালিব জীবিত থাকলে বলতো, চুতিয়া কই কমি নেই হ্যাঁ গালিব, এক ঢুন্ড তো লাখো মিলেগা। কাহা? बांग्लादेश में मिलेगा, एक ढूंढो तो लाखों चुतिया मिलेगा। आपने तो नेतारा तो चुतिया बनाई, आपने कत बड़ चुतिया बानिয়েছেন। গ্রামীণ ব্যাংকের মালিক কে? বাংলাদেশে জানো কেন? কত বড় চুতিয়াগিরি একটা এখানে করছেন আপনি। আর বাংলাদেশের মানুষের বিশ্বাস করে, বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের মালিক বলে বাংলাদেশ, গ্রামীণ ফোনের মালিক কে? বাংলাদেশের 99% মেধাবীরা, ইউনিভার্সিটির ছাত্র জানে না যে গ্রামীণ ব্যাংকের মালিক কে। 99%। আমার এই ভিডিও শোনার পরে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, যাকে তথাকথিত মেধাবী বলা হয়, বুয়েট এবং তথাকথিত মেধাবী, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি, যাই গিয়ে জিজ্ঞেস করবেন গ্রামীণ ফোনের মালিক কে, কোন দেশ, এরা 99% বলতে পারবে না এই মেধাবীরা। আপনি আমার এই ভিডিও দেখার পর জিজ্ঞেস করা শুরু করেন, যার সন্তান ঢাকাতে পড়ে, ডাবিতে পড়ে, ঢাকা বিশ্ব, যার সন্তান বুয়েটে পড়ে, সবচেয়ে বড় বিদ্যাপীঠ বলা হয়, বা আপনি যদি মনে করেন আপনার সন্তান সবচেয়ে মেধাবী, তাকে জিজ্ঞেস করেন যে গ্রামীণ ফোনের মালিক কোন দেশ। নাম দিচ্ছেন গ্রামীণ ফোন। ওই যে মৌলানা ভাসানী, আরেক চুতিয়া হচ্ছে মৌলানা ভাসানীর পন্থীরা হলো সবচেয়ে বড় চুতিয়া। এই শালারা সারা বলে যে, মানে তার ভারত বিরোধী বক্তব্য এগুলো দেয়, কিন্তু এইটা বলে না যে জামাত নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলাম তেমন ইসলাম নয়। এইটা ভাসানীপন্থীরা বলবে না, এই চুতিয়ার বাচ্চারা এগুলো বলবে না, এই চুতিয়ারা এই কথাটা বলবে না। তারা বলবে ইন্ডিয়া থেকে কি এসেছি দিল্লির রাজত্ব নিতে, দিল্লির রাজত্বের গোলামি করতে, তাই না? শোনেন, আবারও বলি, মিস্টার ডক্টর ইউনূস, নীল নদে বাংলাদেশে মেধাবীদের বলি, গ্রামীণ ফোন কিন্তু খোদ বাংলাদেশ না,
জেনে নিও তোমার আব্বাদের কাছ থেকে, তোমাদের প্যানিক ভট্টর আব্বা জানে কিনা জিজ্ঞেস করো যে গ্রামীণ ফোনের মালিক কারা, গ্রামীণ ব্যাংকের মালিক কারা। বদমাইশি করার আর জায়গা পাবো না। যাই হোক, আমি আবার বলি, বাংলাদেশে কোনোদিনই গ্রামীণ ব্যাংক নামে কোনো ব্যাংকের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশে আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, বাংলাদেশে কোনোদিন গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক থাকবে না। ডক্টর ইউনূসের কোনো অস্তিত্ব থাকবে না। ডক্টর ইউনূসের কোনো অস্তিত্ব নাই ওই দেশে। তার পোলাপান কোথায়? তার বউ একটা হচ্ছে ইন্ডিয়ান, আর একটা হচ্ছে রাশিয়ান। সে থাকে আমেরিকায়, তার নাগরিকত্ব আমেরিকান। চিন্তা করে দেখেন, তার বউ একটা ইন্ডিয়ান, আর একটা হচ্ছে রাশিয়ান। রাশিয়ানটা তাকে তালাক দিয়েছে, তার বাচ্চারা থাকে আমেরিকায়। বাহ 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 বাহ, এরা দেশপ্রেমিক। বাহ 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 বাহ, হ্যাঁ, এরা দেশপ্রেমিক। শেখ হাসিনার পোলা আমেরিকায় থাকে, তার ভাগ্নিরা থাকে লন্ডনে। এতে দেশপ্রেমিক মানেন না? আর এই ডক্টর ইউনূসের পোলাপান দেশপ্রেমিক না? তাদের তো নাগরিকত্ব নেই বাংলাদেশে। আর ডক্টর ইউনূসের তো পাসপোর্ট আছে কয়েকটা। ঠিক আছে, আবারও বলি, মিস্টার ডক্টর ইউনূস, আপনাকে আবার কান ধরে জিবায় কামড় দিয়ে আপনাকে পালাতে হবে। আপনি বেইজ্জতি হওয়ার আগেই পালিয়ে যান, বা আপনি অবসর নেন। আপনার ইজ্জত থাকতে, ইজ্জত তো নাই আপনার, কারণ যে রক্ত চুষে মানুষে ধনক বের হয়, তার আবার ইজ্জত কিসের? তার আবার তবে আপনি চলে যান দেশ ছেড়ে। আবারও আই রিপিট এগেইন এন্ড এগেইন, 5 কোটি নেতা, 5 কোটি সমর্থক শেখ হাসিনার, 5 কোটি শেখ হাসিনার জন্য জান দেওয়ার জন্য, খালেদা জিয়ার জন্য আছে, খালেদা জিয়ার জন্য জান দেওয়ার জন্য বহু লোক এই দেশ আছে। তো শেখ হাসিনার আরো বেশি আছে, জান দিয়ে দেওয়ার লোক আছে। লাখ লাখ লোক শেখ হাসিনার নামে জান দিয়ে দিবে, এই লোক আছে। সেই শেখ হাসিনাকে 5 কোটি সমর্থক কর্মী, লাখ লাখ নেতা পালিয়ে যেতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। আর আপনি তো ডক্টর ইউনূস তো সুখ করে 8 দিন আসছেন। আমার যতগুলো সমর্থক বাংলাদেশে আছে, আপনার তা আছে? নেই। আমার জন্য বাংলাদেশে কেউ না কেউ আমার জন্য, আমার নিরাপত্তার জন্য দাঁড়াবে, যে কোনো দলের, আমি গ্যারান্টি দিতে পারি। কেউ না কেউ আমার পাশে বলে, আসেন আমাকে আপনাকে রক্ষা করবে। আপনাকে কেউ রক্ষা করবে না। সেনাবাহিনী তো বহুত দূর, সেনাবাহিনী তো আপনাকে চিনবেই না। আপনি রাজনীতি শিশু, কিছুই জানেন না বাংলাদেশের রাজনীতি। আর রাজনীতি তো বুঝেনি না, বাংলাদেশের রাজনীতি আপনি জিরো, জিরো। আপনাকে নিংটি কাটে কান ধরে জিভায় কামড়ে আবার পালিয়ে যেতে হবে, যেতে হবেই, আপনাকে যেতে হবে। তাও তো এটা আপনার ভালো একটা পরিণতি। আপনার কত খারাপ পরিণতি আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি তো চিন্তা করতেছেন যে জামাতের কাঁধে ভর করে, আমেরিকার কাঁধে ভর করে, জামাতি ঠেঙ্গা ঠেঙ্গা বোঝেন, যেটাতে চলে আর কি, নিয়ে কাঁধে নিয়ে আপনি চলবেন। অত নালিয়া দেশের না। আপনি বাংলাদেশের আওয়ামী লীগ সম্পর্কে আপনার ধারণা নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সম্পর্কে আপনার ধারণা নাই, বাংলাদেশের বিএনপি সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। বিএনপি আপনাকে 6 বছর মানবে, জুতা পিটা করে আপনাকে দেশ ছাড়া করে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। যদি মির্জা ফখরুল বলেছে আমরা তাদের সময় দিব, ওটা বুকে পাথর রেখে বলেছে। এটা হচ্ছে নাটকবাজি কথা। রাজনীতিকেরা সবচেয়ে বড় নাটকবাজ। আপনাকে ওটা কথার কথা বলছে মির্জা ফখরুল সাহেব। বিএনপির লোকেরা 6 বছর আপনাকে সময় দিবে না, মির্জা ফখরুলকে সময় দিবে নাকি 6 মাস? সে ক্ষমতায় যেতে না পারলে তারা পদত্যাগ করাবে। আর আপনি তো ডক্টর ইউনূস, আপনি কানে ধরে আবার পালিয়ে যাবেন। আমরা সে যদি বেঁচে থাকে আমি দেখবো, আর বেঁচে না থাকলে আমাকে যদি গায়েব করে দেন, বা আমাকে যদি আপনার ওই হেফাজতে পাকিস্তানিরা জামাতারে গায়েব করে দেয়, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি দেখবো আপনি কিভাবে কানে ধরে বলবেন। আবার বলে দিলাম, আপনি কানে ধরে আবার বলবেন আমার রাজনীতি আসা ভুল ছিল। মিস্টার ডক্টর ইউনূস, সময় থাকতে, ইজ্জত থাকতে দেশ ছেড়ে চলে যান। বাংলাদেশকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েন না, বাংলাদেশকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েন না, বাংলাদেশকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দিয়েন না। এই বাংলাদেশকে, আপনার জন্য এই বাংলাদেশ গৃহযুদ্ধের মুখোমুখি, আপনার জন্য এই বাংলাদেশ মৌলবাদী ক্ষমতা দখল করে নিতে যাচ্ছে, আপনার জন্য এই বাংলাদেশ দুর্ভিক্ষের মুখোমুখি। আমি আবার বলে দেই, বাংলাদেশে কিন্তু একটা দুর্ভিক্ষ হবে, এবং এই দুর্ভিক্ষে বহু লোক না খেয়ে মারা যাবে। ডক্টর ইউনূস, আপনি আগে পালিয়ে যান, কান ধরার আগে, আবার কান ধরার আগে আপনি চলে যান এই দেশ ছেড়ে। এই দেশকে রাজনীতিকদের হাতে থাকতে দেন, সেটা আওয়ামী লীগ নিক, বিএনপি নিক, বা যেই নিক, রাজনীতিকদের হাতে থাকতে দেন। আপনার মহাজনগিরি শেষ। আপনি আপনার এই ব্যাংক, এই বাংলাদেশ, আমেরিকার আব্বা বাইডেন ট্রাম্প এসে আপনার গ্রামীণ ব্যাংক রক্ষা করতে পারবে না। আপনার রাজনীতিতে জিরো, কিচ্ছু বোঝেন না আপনি। জাস্ট ওয়েট অ্যান্ড সি।